হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ছল 2026। আজকে আমি যে পেজটি আলোচনা করব ইতিহাসের ফার্স্ট সামেটিভ এভলিউশনের অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর কোশ্চেনটি কন্টাই হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 232। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো বন্ধুরা, এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আমরা শুরু করব। বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় এথেন্সে। ভুবন সোম চলচ্চিত্রটি পরিচালনা করেন মৃণাল সেন। দ্য ব্লু মিউনিটি বইটি কার লেখা? তো এটা হলো ব্লেয়ার ক্লিংয়ের লেখা। নকশা কথাটির সংক্ষিপ্ত সাহিত্যিক অর্থ হাস্য রসপূর্ণ রম্য রচনা। তো সঠিক উত্তরটি হবে ঘ। লরেটো হাউস স্কুল প্রতিষ্ঠিত হয়, সেটা কবে হয়? 1842 সালে। প্রশ্নোত্তর বইটির লেখক হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। বাংলার নবজাগরণকে একটি অতি কথন ও ঐতিহাসিক প্রবঞ্চনা বলে অভিহিত করেছেন কে? বিনয় ঘোষ। সঠিক উত্তরটি হবে গ, বিনয় ঘোষ। এরপরে ভয়েলকার ছিলেন জার্মানির বনাঞ্চল বিশরদ, না জার্মানির কৃষিবিদ, না জার্মানির পশুবিদ, না জার্মানির বাণিজ্য বিশরদ? তো এখানে সঠিক উত্তরটি হবে খ, জার্মানির কৃষিবিদ। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় যে বিদ্রোহের পর? কোন বিদ্রোহ? পাবনা বিদ্রোহের পর বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়। তো বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট বলা হয় কাকে? শিশির কুমার ঘোষকে বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট বলা হয়। তো এরপরে আলোচনা করব বিভাগ খ। তো নিচের প্রশ্নের উত্তর দাও। তো একটি বাক্যে উত্তর দিতে হবে। নম হিন্দুস্তান গানের রচয়িতা কে ছিলেন? সরলা দেবী চৌধুরী রানী ছিলেন নম হিন্দুস্তান গানের রচয়িতা। ইউনানি চিকিৎসাবিদ্যার উৎপত্তি কোথায় হয়েছিল? এটা প্রাচীন গ্রিসে হয়েছিল। এবার ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। ট্রাভিলিয়ান ছিলেন একজন প্রাচ্যবাদী, এটা ঠিক। শ্রমিকদের মধ্যে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে কেশবচন্দ্র সেন নৈশ বিদ্যালয় স্থাপন করেন। তো এটা অবশ্যই ঠিক হবে, ঠিক লিখবো এখানে। এরপরে 2-3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো বিবৃতি দেখো, 2-3-এর 1 নম্বর বিবৃতিটি, উপজাতি বিদ্রোহ ছিল মানুষের বাঁচার লড়াই। তো এখানে ব্যাখ্যা 2 হবে সঠিক। উপজাতিদের উপর করের বোঝা চাপানো হয় এবং অরণ্যের অধিকার কেড়ে নেওয়া হয়। এরপরে দেখো বিবৃতি 2-3-2। তো বিবৃতি দুদুমিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। কারণটা ছিল ব্রিটিশ সরকার দমন নীতির আশ্রয় নিয়েছিল। তো সঠিক ব্যাখ্যাটি হবে 2। তো এরপরে বিভাগ গ আলোচনা করব। 2টি অথবা 3টি বাক্যে উত্তর দিতে হবে। তারপরে বিভাগ ঘ, তারপরে বিভাগ উম। তো এইগুলি আমরা পিডিএফ আকারে এখন আলোচনা করব। 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো বিভাগ গ, আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? তো আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা হলো, 1 নম্বর হলো সরকারি নথিপত্র সাধারণত শাসকদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়, যা জনগণের প্রকৃত অভিজ্ঞতা ও মতামতকে উপেক্ষা করতে পারে। 2 নম্বর, অনেক গুরুত্বপূর্ণ দলিল গোপন রাখা হয় যা ধ্বংস করা হয়, ফলে ঐতিহাসিক সত্যের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া কঠিন হয়। 3 নম্বর হলো প্রশাসনিক ও আইনি ভাষায় রচিত হওয়ায় সাধারণ মানুষের সামাজিক সাংস্কৃতিক জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য এতে সীমিত থাকে। 2 নম্বর কোশ্চেন, হার্ডিঞ্জের নির্দেশনামার গুরুত্ব কী? তো লর্ড হার্ডিঞ্জের নির্দেশনামা ভারতের স্থানীয় শাসকদের প্রশাসনিক দক্ষতা উন্নত করার জন্য 1913 সালে জারি করা হয়েছিল। এটি দেশীয় রাজাদের আধুনিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করেছিল এবং ব্রিটিশ তত্ত্বাবধানে সুশাসন নিশ্চিত করার চেষ্টা করেছিল। এই নীতির ফলে দেশীয় রাজ্যগুলি। তো এরপরে 3 নম্বর দেখো, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কী? তো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা হলো, সকল ধর্মেই একই পরম সত্যের বিভিন্ন পথ মাত্র,
তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন ধর্মের সাধনা করে দেখিয়েছিলেন যে সকল ধর্মের মূল লক্ষ্য এক এবং সকলেই ভক্তি ও প্রেমের মাধ্যমে ঈশ্বরের উপলব্ধি করতে পারে। তারা শিক্ষা মানুষের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতা ও ঐক্যের বার্তা প্রচার করে। 3-4 হলো দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কি? তো দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি ব্রিটিশ ভারতের একটি প্রশাসনিক একক ছিল যা 1937 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত উড়িষ্যা ও ছত্তিশগড়ের কিছু আদিবাসী অধ্যুষিত অঞ্চলকে নিয়ন্ত্রণ করার জন্য গঠিত হয়েছিল। ব্রিটিশ প্রশাসন এই অঞ্চলগুলিকে সরাসরি শাসন না করে স্থানীয় রাজাদের মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করত। তো এরপরে দেখো 3-5 নম্বর, মুন্ডারা কেন খ্রিস্টান মিশনারিদের বিরোধিতা করেছিল? তো মুন্ডারা খ্রিস্টান মিশনারিদের বিরোধিতা করেছিল কারণ তারা মনে করত যে মিশনারিরা তাদের প্রথাগত ধর্ম, সংস্কৃতি ও সামাজিক কাঠামো পরিবর্তন করার চেষ্টা করেছে। তো মিশনারিরা ধর্ম প্রচারের পাশাপাশি শিক্ষা ও জীবনধারার পরিবর্তন আনতে চাইলে মুন্ডারা এতে আপত্তি জানায়। এছাড়া ব্রিটিশ শাসনের সঙ্গে মিশনারিদের সম্পর্ক থাকায় মুন্ডারা এটিকে ঔপনিবেশিক হস্তক্ষেপ হিসাবে দেখেছিল এবং প্রতিরোধ গড়ে তোলে। এরপরে বন্ধুরা আলোচনা করব বিভাগ ঘ। 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? তো আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ণ কারণ এটি সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতির পরিবর্তনকে বুঝতে সহায়তা করে। তো 1 নম্বর পয়েন্ট, সামাজিক পরিবর্তন। তো খেলাধুলা সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে মেলবন্ধন ঘটায় এবং সামাজিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখে। 2 নম্বর পয়েন্ট, ঔপনিবেশিক প্রভাব। ব্রিটিশ শাসনের সময় ক্রিকেট, ফুটবল ও হকি জনপ্রিয় হয়ে ওঠে, যা ঔপনিবেশিক শাসনের সাংস্কৃতিক প্রভাব বোঝার জন্য গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্ট, জাতীয়তাবাদ। স্বাধীনতা আন্দোলনের সময় খেলাধুলাকে জাতীয় গৌরবের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে, যেমন ভারতীয় ক্রিকেটের উত্থান। 4 নম্বর, অর্থনৈতিক দিক। আধুনিক ক্রীড়া এবং বৃহৎ শিল্পে পরিণত হয়েছে যা শ্রম, বাণিজ্য ও বিজ্ঞাপনের ইতিহাস বিশ্লেষণে সহায়তা করে। 5 নম্বর পয়েন্ট হলো লিঙ্গ ও খেলাধুলা। তো নারীদের খেলাধুলায় অংশগ্রহণের ইতিহাস লিঙ্গ সমতা ও নারীবাদের বিকাশ বোঝার ক্ষেত্রে সহায়ক। 6 নম্বর পয়েন্ট, প্রযুক্তির ভূমিকা। খেলাধুলার উন্নত প্রযুক্তি এবং সম্প্রচারের মাধ্যমের বিকাশ গণমাধ্যম ও বিজ্ঞাপনের ইতিহাস বুঝতে সাহায্য করে। 7 নম্বর, সাংস্কৃতিক বিনিময়। তো আন্তর্জাতিক খেলাধুলার মাধ্যমে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মধ্যে আদান প্রদান ঘটে যা বৈশ্বিক ইতিহাসের অংশ। তো 4 নম্বর হলো রাজনৈতিক প্রভাব। শীতল যুদ্ধের সময় অলিম্পিক ও অন্যান্য প্রতিযোগিতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন দেখা যায়। এভাবে খেলাধুলার ইতিহাস সমাজের বহুমাত্রিক পরিবর্তন বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর 2 নম্বর কোশ্চেনটি দেখো, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে 19 শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? তো গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে 19 শতকের বাংলা সমাজের বিভিন্ন দিক সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। 1 নম্বর, কৃষক সমাজের অবস্থা। এই পত্রিকায় কৃষকদের দুঃখ, দুর্দশা, জমিদারি শোষণ এবং নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী লেখা প্রকাশিত হতো। 2 নম্বর পয়েন্ট, নীল বিদ্রোহের চিত্র। 1860-এর দশকে বাংলায় নীল বিদ্রোহের সময় কৃষকদের আন্দোলন ও ব্রিটিশ শাসকদের দমননীতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। 3 নম্বর, সামাজিক কুসংস্কার। বাংলার সমাজে প্রচলিত নানা কুসংস্কার, বিধবা বিবাহ নিষেধ, বাল্যবিবাহ এবং নারী শিক্ষার অভাবের চিত্র এই পত্রিকায় উঠে আসে। 4 নম্বর, নারীর অবস্থান। তো নারীদের অধিকার, শিক্ষার গুরুত্ব এবং সমাজে তাদের দুর্বল অবস্থান নিয়ে পত্রিকাটি সচেতনতা তৈরির চেষ্টা করেছিল। 5 নম্বর পয়েন্ট, বর্ণ ও জাতিভেদ প্রথা। তৎকালীন সমাজে জাতিভেদ ও অস্পৃশ্যতার কঠোরতা সম্পর্কে সমালোচনামূলক প্রতিবেদন এতে প্রকাশিত হতো। 6 নম্বর, শিক্ষার প্রসার। পত্রিকাটি সমাজে শিক্ষার গুরুত্ব তুলে ধরে এবং বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা প্রচার করত। 7 নম্বর, সংস্কার আন্দোলন। রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে লেখা প্রকাশ করত। 8 নম্বর পয়েন্ট, রাজনৈতিক চেতনার উন্মেষ।
ব্রিটিশ শাসনের শোষণমূলক নীতির সমালোচনা এবং কৃষক ও সাধারণ মানুষের অধিকারের পক্ষে কথা বলার মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা বিকাশে ভূমিকা রাখে। এভাবে গ্রামবার্তা প্রকাশিকা 19 শতকের বাংলার সমাজ ব্যবস্থা, শোষণ সংস্কার ও জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এরপরে 4-3 নম্বর টিকা লেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে। তো সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ কৃষক ও সাধু ফকিরদের বিদ্রোহ, যা মূলত 1760 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়। বাংলা, বিহার এবং উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ব্রিটিশদের কঠোর রাজস্ব নীতি, জমিদারদের অত্যাচার এবং ধর্মীয় স্বাধীনতার উপর নিষেধাজ্ঞার ফলে সন্ন্যাসী ও ফকিররা এই বিদ্রোহ নেতৃত্ব দেন। তো পলাশী যুদ্ধ 1757 এবং বক্সারের যুদ্ধ 1764 এর পর ব্রিটিশরা বাংলার সম্পদ লুণ্ঠন শুরু করলে সন্ন্যাসী ও ফকিররা কৃষকদের পাশে দাঁড়ান। ব্রিটিশ সরকার তাদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে এবং তীর্থযাত্রা ও ভিক্ষাবৃত্তিতে বাধা দেয়। এই দমন নীতির প্রতিবাদে মজনু শাহ, চিরাগ আলী, ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর মতো নেতারা বিদ্রোহের নেতৃত্ব দেন। তো এই বিদ্রোহ কৃষক, স্থানীয় জমিদার ও সাধারণ মানুষের সমর্থন পেলেও ব্রিটিশ সেনাবাহিনীর শক্তিশালী দমননীতির কারণে এটি সম্পূর্ণ সফল হতে পারেনি। তবে এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রাথমিক প্রতিরোধ আন্দোলনগুলির মধ্যে অন্যতম বলে বিবেচিত হয়। তো বন্ধুরা, এরপরে আলোচনা করব বিভাগ উমর। এখানে বিভাগ উমরটা ওঠে নেই। তো 5-এর 1 নম্বর কোশ্চেনটি দেখো, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এখানে লিখতে হবে। তো প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? তো এখানে এই প্রশ্নের মান হলো 8। তো এখানে আমরা পাঠ করে আলোচনা করেছি। তো প্রথম প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী একটু দেখে নেওয়া যাক। তো 19 শতকের প্রথম অর্ধে ব্রিটিশ ভারতে শিক্ষানীতির উন্নয়ন নিয়ে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক শুরু হয়। এই বিতর্কের মূল বিষয় ছিল ভারতে শিক্ষার মাধ্যমে কোন ভাষা ও জ্ঞান পদ্ধতি প্রচলিত হবে। তাদের মতামত। তো প্রাচ্যবাদীরা মনে করতেন যে ভারতীয়দের শিক্ষা ভারতীয় ভাষা, সংস্কৃতি, আরবি, ফার্সি ও ঐতিহ্যবাহী জ্ঞান চর্চার মাধ্যমে হওয়া উচিত। তারা মনে করতেন প্রাচীন ভারতীয় সাহিত্য, দর্শন ও বিজ্ঞানের চর্চা করলে ভারতীয় সভ্যতা টিকে থাকবে। উইলিয়াম জোন্স, হেনরি টমাস কোলব্রুক এবং জেমস প্রিন্সেপ প্রাচ্যবাদীদের পক্ষেই ছিলেন। আর পাশ্চাত্যবাদীরা যুক্তি দেন যে ইংরেজি ভাষা, বিজ্ঞান, গণিত, আধুনিক সাহিত্য ও ইউরোপীয় দর্শনের শিক্ষা দিলে ভারতীয়রা উন্নত হবে। তারা মনে করতেন পাশ্চাত্য জ্ঞান ও সংস্কৃতি গ্রহণ করলেই ভারতীয় সমাজ আধুনিক হবে। মেকলের মিনিট এখানে ম্যাকলেরি আছে। তো এখানে মেকলের মিনিট 1835 পাশ্চাত্যবাদীদের যুক্তিকে সমর্থন করে, যার ফলে ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। এরপরে আলোচনা করব আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার বিকাশের ভূমিকা। তো কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত 1857, ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম এবং উচ্চশিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন 1 নম্বর পয়েন্ট, ইংরেজি শিক্ষার প্রসার। ব্রিটিশ মডেলে পরিচালিত এই বিশ্ববিদ্যালয় পশ্চিমা শিক্ষা ও বিজ্ঞান চর্চার প্রসার ঘটায়। 2 নম্বর পয়েন্ট, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ। গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান সহ আধুনিক বিজ্ঞানের চর্চার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 3 নম্বর, সামাজিক সংস্কার আন্দোলনের ভূমিকা। বিদ্যাসাগর, রাজারামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিদ্বান ও সমাজ সংস্কারকরা এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। 4 নম্বর পয়েন্ট, বর্ণ ও লিঙ্গ বৈষম্য কমানো। ধীরে ধীরে নারীদের শিক্ষার সুযোগ তৈরি হয় এবং নিম্নবর্ণের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হয়। 5 নম্বর হলো জাতীয়তাবাদী চেতনার বিকাশ। তো এখান থেকে বহু স্বাধীনতা সংগ্রামী, দার্শনিক ও রাজনীতিবিদদের জন্ম নেন, যা ভারতীয় জাতীয়তাবাদকে উজ্জীবিত করে। এইভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতে উচ্চশিক্ষার ভিত্তি স্থাপন করে এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো এইভাবে আমরা আলোচনা করতে পারি। তো এখানে উপবিভাগের একটি কোশ্চেন আলোচনা করা হলো। তো এখানে প্রতিটি কোশ্চেনের মান থাকবে 8 করে।
তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আমাদের পেজ এবং চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।